ভাই পত্রিকায় কি লিখছে? একটা চা দে। ভাইজান, ঢাকা শহর যে কত রঙের মানুষ, যদি এই দোকান না করতাম তাহলে বুঝতেই পারতাম না। আচ্ছা ভাই, এই এলাকায় লাবণ্যদের বাড়ি কোথায় বলতে পারেন? ভাই, এভাবে কি ঢাকা শহর লোক খুঁজে পাওয়া যায়? পুরো নাম ঠিকানা জানা থাকলে লোক খুঁজে পাওয়া যায়। এ ভাই, এদিকে এদিকে। আর কি কাউকে খুঁজছেন? আপনি কি কাউকে খুঁজছেন? নাম কি? জীবনানন্দ দাস। বাড়ি কই? বরিশাল। ও, আজকে লঞ্চি সকালে আইলেন? যাবেন কই? লিবিয়া। মজা লন। পাসপোর্ট ভিসা আছে? না মানে আসলে হয়েছে কি, আমি আমার এক কবিতায় লিবিয়ার কথা লিখেছিলাম। এখন শুনছি নানা পক্ষের বোমাবাজি, হত্যা, লুটতারাজে লিবিয়া নাকি জঙ্গলে পরিণত হয়েছে, তাই একটু দেখতে বেরিয়েছিলাম। আর ওই যে আপনি পাসপোর্ট ভিসার কথা বললেন না, আমার দালাল আমাকে বলেছে পাসপোর্ট ভিসা কিছুই লাগবে না, লিবিয়া পৌঁছে ওকে নগদ টাকা দিয়ে দিলেই হয়ে যাবে। এখন দেখছি এরা আমাকে ঢাকা শহরে নামিয়ে দিয়ে চলে গেল। জানেন, আমার না এই এলাকাতেই আমার বিয়ের অনুষ্ঠানটা হয়েছিল। এখন আমি ওই বাড়িটা খুঁজে পাচ্ছি না। বাড়িটা আচ্ছা, উঠি? উঠবেন? হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, পাসপোর্ট ভিসা ছাড়া লিবিয়ায় যাবে। ভাই, ঢাকা শহর যখন আসছেন আরো কত মানুষ দেখতে পারবেন। যা পেয়েছি সেসবের চেয়ে আরো স্থির দিন পৃথিবীতে আসে নাকি? চারিদিকে হিংসা, দেশ, কলহ রয়েছে। সময়ের হাত এসে সেসবের অমলিন মলিন প্রেরণা তবুও মুছে দিয়ে যেতে পারে।
সে আদিকাল থেকে আজকের মুহূর্ত অবধি মানুষের কাহিনীর যতদূর অগ্রসর হয়ে গেছে তাতে প্রান্তে থেকে দেখেছি কেবলই মলিন বাড়ির দান নিয়ে তার মরুভূমি সূর্যের কিরণে দাঁড়াতে শিখেছে অনেক দিন। তবুও তো মানুষের কাছে মানুষের দাবি রয়েই গেছে। মনে ভেবে হৃদয়ের কুয়াশা করুণ প্রশ্নের মতো খেলা করে গেছে ঢের দিন। আমাদের পায়ে চলা পথ ঘিরে অবাক্ত ব্যথার কবেকার নচিকেতা আজকের মানুষের হাড় প্রাণের সমুদ্রের সুরে ফ্যান শিষ্য ঢেউয়ের উপরে সূর্যের দিগন্তে আমাদের তুলে নিতে চায়। নিঃসহায় ডুবুরের মতন ডুবে মরে সমুদ্র পাখির সাদা বিরহের মতন ডানায় সেই শূন্য অন্ধকারের দিকের ভেতরে আমাদের ইতিহাস পিরামিড ভেঙে ফেলে লন্ডন ক্রেমলিন গড়ে। কেবলই আশঙ্কা ব্যথা নিরাশার সম্মুখীন হয়ে মানুষের মরণের সমুদ্রের ঢেউ রূপান্তরিত করে নিতে চেয়ে মানুষের জীবনের সুর জেনেছে কোথাও ভয় নেই নেই নেই। আচ্ছা, এখানে কি ডায়াবেটিস পরীক্ষা করা হয়? হ্যাঁ, শ্রীমতী লাবণ্য, যাহাতে তোমার স্বামীর মঙ্গল হয়, কায়মনো বাক্য সেই কর্মই করিবে, তাহার উপর একান্ত মনে নির্ভর করিবে ও তোমার হিতের জন্য তিনি যাহা আদেশ করিবেন তাহা প্রতিপালন করিবে। প্রতিপানা সদাচারা হইবে, অপরিমিত ব্যয় বা কাহারও সহিত বিবাদ করিবে না। মন এবং বাক্য ও কর্ম পরিশুদ্ধ রাখিবে এবং স্বামীর সাহায্যে সর্বদা আত্মার উন্নতি সাধনে যত্নশীল থাকিবে। সত্যস্বরূপের ওপর সম্পূর্ণরূপে নির্ভর করিয়া পরস্পরের উন্নতি সাধন ও সুখবর্ধনে যত্নশীল থাকিবে। তাবৎ গৃহকর্মে ঈশ্বরের প্রিয় কার্য বলিয়া সাধন করিবে এবং ব্রাহ্মধর্মের এই মহান উপদেশ সর্বদা হৃদয়ে জাগ্রত রাখিবে। একেমেবা দ্বিতীয়ম সত্যমেব জায়তে ব্রহ্ম কৃপাহি কেবলং। ওং শান্তি 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 হরি বন্ধু, এটা হচ্ছে ব্রাহ্ম সমাজ। ভাই এত সুন্দর, এখানেই কবি জীবনানন্দ দাশের বিয়ে হয়েছিল। ভিতরে দেখা যাবে না? অবশ্যই, চল। আমি যে সংসারে মন দিতে চাই, আমি যে বাঁধিতে চাই পৃথিবীর মানুষের মতো বাসা এক, আমি যে বন্দরে যাই অন্যের উপায় করি, স্বামী হই পিতা হই আমি যে ভিড়ের গন্ধ গায়ে মাখি দিন রাত, আধারে ঘুমাই দিনে রৌদ্রে ইতস্তত ঘুরে ফিরি, সংসারের কাজ কথা হাটের ভেতরে আমি অলক্ষ্যে যে পড়িতেছি নামে, এসব ছেড়ে দিয়ে হৃদয় চলে যাও অক্ষাণের পাড়াগায়ের ম্লানতে পান করে। ভাই যাবেন? হ্যাঁ দামই তো, যাওয়ার জন্যই তো দাঁড়ায় আছি। কই যাবেন আপনি? আমাকে কি একটা ভালো খাবার হোটেল দেখিয়ে দিতে পারেন? আপনি এখনো ভাত খান নাই? চলেন, মকুদার একটা ভালো হোটেল আছে, আপনার হিজায় নিয়ে যাই। আনতো। আপনার বাড়ি কি বরিশাল? আরে ভাই কি যে কর, মোর বাড়ি তো বরিশালই। দেখেন না, মোর কথা দেখে বোঝেন না আপনি। আপনি ওঠেন, আপনার বাতির হোটেল রয়ে দিন। আন।
সেখানে বটের বুকেদার কাক বাসে বাঁধা রাঙা পশমের মতো ফলগুলো ঝরে, শুকনো পাতার পরে সেখানে সন্ধ্যার বক শঙ্খের মতন সাদা, পাখনা ভাষায় কামরাঙ্গা রক্ত মেখে 300 বছর ধরে কোনো এক অভিমানী মঠ দেখা যায়, খড় কুটা মুখে নিয়ে শালিক উড়িয়া যায় কাতারের ঘাস থেকে প্রান্তরের ঘাসে। স্যার নামেন, ধানসিঁড়ি হোটেল, মুকুদাসের ভালো হোটেল, আপনি নাইন না খাইয়া লন। এই যে যান খাইয়া লন। কেবলই স্বপ্নের ক্ষয় হয়, তার কোনো ক্ষয় নেই। চারিদিকে চলছে সময়, বন্দরের কুয়াশায় কোলাহলে, পৃথিবীর কোল থেকে অবিরাম উৎসারিত জলে, এরিয়েল ধ্বনির প্রবাহে, অন্ধকারে অন্তহীন মানুষ বা মাছির পতনে, কনফারেন্স প্ল্যান কমিশনে। নগরীর শক্তি নষ্ট হয়ে যায় চারিদিকে, কেবলই গ্রামের ধ্বংস হয়। ফুটপাতে পাটাতনে ছোট বড় মাঝারি অগণ্য পরিসরে সৃষ্টি ও পৃথিবীর ভয়াবহ শূন্যের ভেতরে প্রেম আছে, ভারী বুঝি সব অপ্রেমের বীজ নষ্ট করে। কিন্তু তবুও কোথাও এখনো শেষ জ্যোতি ছেদ করে মন্তব্যে মননে স্থির গতি প্রেম আছে। মানুষের ইচ্ছা চিন্তা সংকল্পের আধার আলোর সেতু ঘিরে ক্লান্তি ব্যথা কুঞ্জটিকা ঢেলে সত্যের ও মৃত সত্যের ইতিহাসের পর্ব শেষ হয়ে গেলে সেই মহাদায়ভার প্রাণী নিয়ে ছোট আকাশের মতো বড় নীলিমার সন্ধানে চলে যায় মানুষেরা ইতস্তত বলয়ের দিকে, অসত্যের থেকে সত্যে। আশার স্পন্দন ঘিরে রেখেছে এখনো পৃথিবীকে। ভয়, ভুল, মৃত্যু, গ্লানি সমাচ্ছন্ন পৃথিবীতে আজ দিন শেষ হয়ে যায়, রাত্রি আসে, দিন নেমে আসে। জ্ঞান আছে, তবু তার সেরকম প্রচলন নেই। প্রেম আছে, তবু যে প্রেরণা কামনার চেয়ে থাকে উজ্জ্বলতায় সকলের সাধারণ প্রয়োজনে দান করে সেই প্রেম ফুরিয়ে এসেছে প্রায়। একটি পৃথিবী নষ্ট হয়ে গেলে এবারে মানুষ চেয়ে দেখে আরেক পৃথিবী বুঝি ধ্বংসপ্রায়। লোভ থেকে লোভে তবু, ভুল থেকে ভুল। বড় বড় গাছ কেটে ফেলছে তারা। এইসব উঁচু উঁচু গাছকে আমার ইচ্ছা লালন করেছিল। আমার দেহের ভিতর রক্তাক্ত কাঠের গন্ধ, আমার মনে শহর সভ্যতার মতো শূন্যতা। আমি দিনের আলোয় কিংবা নক্ষত্র যে আভা আনে রাতের পর রাতে এই মৃত গাছগুলোর দিকে তাকিয়ে থাকি। মানুষকে দাঁড় করাতে চাচ্ছে আজও মানুষের প্রয়াস। অনেকদিন দেখেছি উঁচু উঁচু গাছ দাঁড়িয়ে রয়েছে সব। আরো অনেকদিন দেখেছি উঁচু উঁচু গাছ কাকের ভিড়ে নীল জাফরান হয়ে দাঁড়িয়ে রয়েছে সব। তবুও তারপর দেখেছি রাত্রি সমুদ্রের পাড়ে নিস্তব্ধ লুক্কায়িত দ্বীপ যেন এক একটা গাছ হৃদয়কে বাদুড়ের মতো আকাশের দিকে ভেসে যেতে বলে মানুষকে দাঁড় করাতে চাচ্ছে। বাংলার মুখ আমি দেখিয়েছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে ওঠে ডুমুরের কাছে, চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ,
জাম, বট, কাঁঠালের, হিজলের, অশথের গড়ে আছে চুপ। ফণিমনসার ঝোপে সটিবনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙ্গা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল, বট, তমালের নীল ছায়ায় বাংলার অপরূপ রূপ দেখেছিল। বেহুলাও একদিন গাঙ্গুরের জলে ভেলা নিয়ে কৃষ্ণা, দ্বাদশী ও জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, সোনালি ধানের পাশে অসংখ্য অসৎপর দেখেছিল। হায়, শ্যামার নরম গান শুনেছিল। একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়, বাংলার নদীমার ভাটফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়। আচ্ছা ভাই, এই আব্দুল মান্নান সৈয়দ লোকটা কে? আব্দুল মান্নান সৈয়দকে ছিলেন না? উনি তো বাংলাদেশের বিখ্যাত জীবনানন্দ গবেষক ছিলেন, এই যে 2010 সালে মারা গেলেন। আহা, লোকটা বেঁচে থাকলে তার সাথে আলাপ করা যেত। তাকে আমি একটা প্রশ্ন করতাম, তিনি হঠাৎ করে জীবনানন্দ দাশকে নিয়ে গবেষণা করলেন কেন? শুধু মান্নান সৈয়দ তো না, দেশ বিদেশে কত লোক যে আজকাল জীবনানন্দকে নিয়ে গবেষণা করছেন, এই বাংলাদেশেই কতজন তাকে নিয়ে লিখছেন। এ ধরনের আমিও তাকে নিয়ে একটা গল্প লিখেছি। তা আপনার গল্পের নামটা কি? আমার গল্পের নাম নগর ঢাকায় জনৈক জীবনানন্দ।
নগর ঢাকায় জনৈক জীবানন্দ। বাহ, অনেক সুন্দর নাম। তা আপনার গল্পের প্লটটা কি? আসলে জীবনানন্দ তো একটা আফসোস নিয়ে মারা গেছেন, বেঁচে থাকতে তার ঠিক একটা কদর হয় নাই। আমি দেখেছি যে এই ঢাকা শহরে হঠাৎ একদিন জীবনানন্দ এসে পড়লেন, দেখলেন তার গল্প, কবিতা, উপন্যাস কতভাবে ব্যবহৃত হয়েছে। এত বছর পরও মানুষ তাকে মনে রাখছে। এইসব বিষয় আসে আর কি। তার মানে দাঁড়াচ্ছে কি জীবনানন্দ এখনো বেঁচে আছে? হ্যাঁ, বেঁচে আছেন মানে কি, প্রবলভাবে বেঁচে আছেন। বেশ ভালো। তা আপনার নামটা কি? আমার নাম পিয়াস মজিদ। আপনার সাথে পরিচিত হতে পেরে ভালো লাগলো। নমস্কার। এই যে ভাই, আপনার নামটাই তো জানা হলো না। ও, আমার নাম জীবনানন্দ দাস। বলেন কি, জীবনানন্দ দাসের সাথে যে আপনার চাল চলনের মিল আছে তা টের পান? নমস্কার। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকে ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেদ, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। রেডি, 1 2 3 গো। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেদ, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরে বনলতা সেন। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেদ, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা। চুল তার কবেকার, অন্ধকার বিদিশার নিশা, মুখ তার সাবস্ত্রীর কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙেছে নাবিক, হারাইছে তার দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। দাও দাও, সূর্যকে জাগিয়ে দাও, হেদিন জ্বালাও তুমি আলো। যখন নির্বাণ ছিল, কোনো দিকে জ্যোতিষ্ক ছিল না। যখন শূন্যের সাথে শূন্যের চুম্বনে গাঢ় নীল নিহারিকা শিখা সাত জেগে উঠেছিল, যখন উদ্দেশ্যহীন আত্ম অন্ধ রদুষীর চোখে রেখে তবু অগ্নিবর্ণের মতো আমাদের এই পৃথিবীর জন্ম হলো, সে আবেগ, সেই দিন, সে আলোকে জেগে কি যেন অনবতুল আভা চেয়েছিল। বহে চলা সূর্যকণ্ঠে কথা বলা, প্রাণ জন্ম দেয়া চেয়েছিল। আজ 1 কোটি শতাব্দীর পরে অনন্তের কারুকার্যে লীন মানুষের সংকল্পের সংঘর্ষে সুন্দর রাত্রি হয়ে যাক সূর্য। মৈত্রী হোক সফল নির্মল, নক্ষত্র মৃত্তিকা হোক, প্রেমের প্রতিভা হোক উজ্জ্বল,
বিনত ব্রহ্মাণ্ড রচনা হলে তার ঘাসে এক ফোঁটা শিশিরের মতো। হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেঁদো না উড়ে উড়ে ধানসিঁড়ি নদীটির পাশে। তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে। পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সেজে চলে গেছে রূপ নিয়ে দূরে, আবার তাহার কেন ডেকে আনো? কে হায় হৃদয় খুলে বেদনা জাগাতে ভালোবাসে? হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর উড়ে উড়ে কেঁদো না কো ধানসিঁড়ি নদীটির পাশে। ভাই, এই লেখকের বই কি বিক্রি হয়? জি, কিছু কিছু হয়। কবির প্রথম অবপ্রাণনায় জেগে সাদা পাতা ফুলে ছিল যারা, গল্প লিখে গিয়েছিল ঢের। আমি রৌদ্র দেখেছিল, সিন্দুর পল্লব শুনে গিয়েছিল ঢের, দিয়ে গিয়েছিল আকাশের মুখোমুখি কোনো এক আকাশের মতো, যারা নীল হয়ে রাত্রি হয়ে নক্ষত্রের মতো হয়ে মিশে গিয়েছিল। তাদের মরণ আজ আমাদের গায়ে পথের নিচে যতদূর ভুল, তাহাদের অন্তঃসূর্য ততদূর আমাদের উদয়ের মতন অরুণ। সে 70 থেকে দীপঙ্কর অবধি সবই সাদা স্বাভাবিক মনে হয় বলে মৃত স্বভাবের মতন করুন। বিকেলে ক্ষয়ের ভিতরে এসে আস্তবে আমাদের দিন অনিবার ইতিহাস, অঙ্গারের প্রতিভাকে সঞ্চয়ের মতো মনে ভেবে মরণকে যা দেখার, জীবনকে যা দেখার, সব কঠিন উৎসবে দিন অন্তঃকরণে দিয়ে দেবে। তুমি জীবনানন্দ দাশ পড়ছো? হ্যাঁ, কিছু কিছু পড়া হয়েছে। কোনো উপন্যাস পড়ো নাই? না, উপন্যাস পড়া হয় নাই। ওর উপন্যাস কিন্তু বাংলা গদ্যের গতি চেঞ্জ করে দিছে। বলো। জানো, আমি এক বিপন্ন বিষয়ের আক্রান্ত। কাউকে কিন্তু কথা বলা যাবে না। তোমার মাথায় যে কি সব ঘোরে। ওর মাল্যবান উপন্যাসটা পড়ছো? না, পড়া হয় নাই। মাল্যবান মানে কি জানো? সহিষ্ণুতা। আর এত সহিষ্ণুতা জীবনানন্দের পক্ষেই সম্ভব। ভাই, নিবেন? এটা নিবেন? না নিলে রাইখা দেন, মাগনা আনছি। কালি খারায় খারায় করে। আমাদের লিটল ম্যাগাজিনটার নাম হলো অদ্ভুত আভার।
সময় থেকে 100 বছর এগিয়ে ছিলেন। প্রত্যেকটা কবিতা ভাই আমার কাছে অস্থির ভাই। হ্যাঁ, কবিতা, গদ্য, উপন্যাস যেখানে তুমি চোখ রাখবে তাই অন্যরকম, অসাধারণ। তোমার কবিতাটা পড়ছি জীবনানন্দের ভাই। আমি জীবনানন্দ। জীবনানন্দ? হ্যাঁ। আপনি এই সময় জীবনানন্দ? নব ঢাকা জীবনানন্দ, এটা স্ট্যাটাস দেওয়া যাবে ম্যাম? হ্যাঁ, চৌষ হয়েছে না? ভালো, বেশ ভালো। সময় জীবনানন্দ দাস না? আচ্ছা, আমি আসি। হ্যাঁ, আপনারা ভালো থাকবেন। ওকে দাদা, নমস্কার। ভালো থাকবেন। জীবনানন্দের কবিতা, গল্প পড়ে এখন এক একজন এক এক রকম জীবনানন্দের স্বভাব ধারণ করে বসে আছে। অনেকটা তাই দেখলাম। যা কবিতা পড়লে যা হয়, জীবনানন্দ দাসের কবিতা যে পড়বে সেই তোমাদের একটা কবিতা শোনাই। ওকে, ছবিটা আমি স্ট্যাটাস দিয়ে দিচ্ছি এখন। আমরা ঘুমায় থাকি পৃথিবীর গহ্বরের মতো, পাহাড় নদীর পাড়ে অন্ধকারে হয়েছে আহত, একা হরিণীর মতো যখন। শোনো জীবনানন্দ, এই কলকাতায় আমি সজনীকান্ত ছাড়া ভালো করে সাহিত্য বুঝে এরকম লোক তুমি আর একটিও পাবে না। শুধু সাহিত্য বুঝি তা না, যাকে বলে চুল ছেঁড়া বিশ্লেষণ। আর হ্যাঁ শুনো, এবারে শনিবারের চিঠি সংখ্যাটি পড়েছো? জি পড়েছি। সেখানে তো তোমার অশ্লীল কবিতা নিয়ে আমি লিখলাম। আর শোনো আর একটা কথা, যেটা জঘন্য আমি সজনীকান্ত মুখের উপর সেটা জঘন্য ছাড়া কিছু বলি। আপনি আমার একজন কঠোর সমালোচক হলেও আমার শেষ জীবনে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছিলেন, তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমি কি আপনাকে একটা জিনিস দেখাতে পারি? মার্কিন মূলকের এক লেখক গবেষণা করে আমারই উপরে এই বইটা লিখে ফেলেছে। আপনি কি একটু দেখে দেবেন? হ্যাঁ, মার্কিন মূল্য। যাও যাও, আমি এখন অন্য সাহিত্যিকের সাহিত্য সমালোচনায় ব্যস্ত। এই মাসের শেষের দিকে এসো, তখন তোমার সাথে আলাপ করা যাবে না। যাও। এই বইটার দাম কত? 840 টাকা। যেদিন আমি এই পৃথিবী থেকে চলে যাব, হে শঙ্খমালা, অপরিসীম নক্ষত্র তুমি বিছিয়ে রেখো আকাশে। আকাশের অন্ধকার সমতলতা ঘিরে যুগান্তের লুপ্ত মানবীদের মতো কয়েকটি নির্জন নক্ষত্র। এর চেয়ে গভীর জিনিস কি আর থাকতে পারে? কি আর থাকতে পারে শঙ্খমালা? আর আমার বিছানা করে দিও সমতল দেশের শিয়রে, সবুজ ঘাসের ছবির ভিতর, ধানসিঁড়ি নদীর জলের গন্ধের কাছে, এই বাংলায়। তাহলে ওই কথাই রইল, চলো এই মাসেই আমরা অদ্ভুত আধার বের করে ফেলি। লেট করতেছি কেন? আমি তো বলছি টাকা পয়সা দিব, আমি তো বলছি দিব না।
ও প্রচ্ছদটা করে দিচ্ছে, আপনি প্রেসটা দেখেন, আমি টাকা পয়সা দিচ্ছি। আচ্ছা চলো আমরা বেঙ্গলে যাই। বেঙ্গলে কি কাজ? হোমেন গুহ জীবন দাসের উপর আলোচনা করবি। ও গ্রেট, তাহলে তো এখনই যেতে হবে। জীবন বাবু এই দিশে আচ্ছা আপনি তাকে আমরা নিয়ে যাই। আপনাকে ভালো হলো, চলুন। হোমেন গুহ আলোচনা করবে জীবন দাসের উপরে। হোমেন গুহ বেঙ্গল গ্যালারি। বেঙ্গল গ্যালারি মানে কোথায় সেটা? আমরা সেখানে যাচ্ছি, আপনি আমাদের সাথে চলেন, ঠিক আছে? আপনি জীবনানন্দ দাস চিনতে পারছেন তো? হ্যাঁ, ওই যে জীবনানন্দ দাসের মৃত্যুর সময় যে একমাত্র টেক কেয়ার করেছিলেন। আচ্ছা তাকে নিয়ে যাই আমরা, বড় ওইটাই বেটার। চল সামনের দিকে চলুন প্লিজ। হ্যাঁ সামনের দিকে চলুন চলুন। আমার অনেকগুলো পাণ্ডুলিপি ট্রাঙ্কে পড়ে আছে। দাদা এই বেঙ্গল। আমি বরং আজকের মতো যাই। হ্যাঁ, আরেকদিন আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো না, নমস্কার। হ্যাঁ, আলোচনা ভালোই হচ্ছে। স্যার, তখনকার দিনের মুখ্যমন্ত্রী ডাক্তার বিধান সরকার কবির চিকিৎসার জন্য নিজে এসে বলে গিয়েছিলেন, তাও আবার সজনীকান্তের অনুরোধে, কিন্তু কিছুতেই তো কিছু হয়নি। আমার প্রশ্নটা হলো লাবণ্য দেবীকে নিয়ে। তার সম্পর্কে ইন্টারনেটে তেমন কিছু পাওয়া যায় না, বইপত্র তেমন না। তার সম্পর্কে স্যার যদি কিছু বলতেন। শোনো, তুমি একজন ব্যর্থ মানুষ, তোমাকে সব মানায় না। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে। ডানায় রৌদ্রের গন্ধ মুছে ফেলেছে। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। অধ্যাপক কবির এবং জীবনানন্দের সম্পর্ক নিয়ে যদি কিছু বলতেন। আমার প্রিয় অধ্যাপক কবির বিশিষ্ট বাঙালিদের ভিতর আমি পড়ি না। আমার বিশ্বাস জীবিত মহত্তর বাঙালিদের প্রশ্রয় পাওয়ার মতন কেউ নই। আমি সেই মানুষ যে প্রচুর প্রতিকূলতা সত্ত্বেও প্রতিটি দ্রব্যকে সোনা বানিয়ে তুলতে চায়, অথবা মহৎ কোনো কিছু যা শেষ বিচারে একটা কোনো জিনিসের মতন জিনিস। কিন্তু ভাগ্য এমনই যে আজ তার পেটের ভাত জুটছে না। কিন্তু আশা করি একটা দিন আসবে যখন খাঁটি মূল্যের যথার্থ উপযুক্ত বিচার হবে। আমার ভয় হয় সেই ভালো দিন দেখতে আমি বেঁচে থাকব। আপনার কথা মতো আমি বিসি রায়ের সঙ্গে এখনো দেখা করার চেষ্টা করিনি। আমার মনে হয় আমার মতন মানুষের পক্ষে তারা দূরের মানুষ। আমি যেন অনুভব করি আপনি আমাদের মতন লোকের জন্য একমাত্র মানুষ। আপনার উপর আমার গভীর আস্থা আছে। আমি সর্বদা বিশ্বাস করি যে আপনার নিজের পরিপূর্ণ শাসনের ভিতরে আছে এমন কোনো একটা আমার পক্ষে মানানসই জায়গায় আপনি আমাকে বসিয়ে দিতে পারেন। এতে আপনার জীবনানন্দ দাস। শোনো লাবণ্য, ঢাকা শহরে এই একবিংশ শতকের চতুর্থ দশকে এসে এই ব্যর্থ স্বামীর সূত্রে তোমার নামও কিন্তু বারবার উচ্চারিত হচ্ছে। তাই তোমার জন্য মানুষ আমাকে মনে রেখেছে। হৃদয়, অনেক বড় বড় শহর দেখেছো তুমি। সেই সব শহরের ইট পাথর, কথা, কাজ, আশা নিরাশার ভয়াবহ
হৃদচক্ষু আমার মনের বিষাদের ভিতরে পুরে ছাই হয়ে গেছে। কিন্তু তবুও শহরের বিপুল মেঘের কিনারে সূর্য উঠতে দেখেছি, বন্দরে নদীর ওপারে সূর্যকে দেখেছি। মেঘের কমলা রঙের ক্ষেতের ভিতরে প্রণয়ী চাষার মতো বোঝা রয়েছে তার। শহরে গ্যাসের আলো ও উঁচু উঁচু মিনারের ওপরেও দেখেছি নক্ষত্রেরা অজস্র বুনো হাঁসের মতো কোন দক্ষিণ সমুদ্রের দিকে উড়ে চলেছে। বন্ধু, দাদা তুমি তো জীবনানন্দ সম্পর্কে অনেক কিছু জানলা, ব্রাহ্মণ সমাজ দেখলা, আজকে একটা অনুষ্ঠান আছে বেঙ্গল গ্যালারিতে, ভূমেন গুহ আসবে, যাবে নাকি? ভূমেন গুহ কে ভাই? আরে ভূমেন গুহ তো জীবনানন্দ দাস সম্পর্কে সবচেয়ে ভালো বলতে পারে, সেই বেঁচে আছে এখন, আর কেউ নাই। আমি কি আপনাদের একটু বিরক্ত করতে পারি? হ্যাঁ বলেন। বরিশালে যাবো কিভাবে? বরিশাল কি বাসে যাবেন না লঞ্চে যাবেন? বাস। বরিশালে কি এখন বাস চলে? হ্যাঁ বাস চলে, আপনি গাবতলী গেলে অনেক বাস পাবেন। গাবতলী কোথায়? এই রাস্তার মাথায় গিয়ে দেখবেন গাবতলীর বাস পাওয়া যায়। এই রাস্তাটার মাথায় গেলে মোড় থেকে। আচ্ছা ঠিক আছে, আপনাদের বিরক্ত করলাম, ক্ষমা করবেন, নমস্কার। আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি, আবার বছর কুড়ি পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে, তখন সন্ধ্যার কাক ঘরে ফিরে, তখন হলুদ নদী নরম নরম হয় সরকা শোকলায় মাঠের ভিতরে। হ্যালো, তুমি কই? আমি বাসে, ঢাকা ভার্সিটিতে আমার কাজ শেষ। আমি এখন বাসে করে গাবতলী যাচ্ছি, আর ওখান থেকে বরিশাল আসতে যতক্ষণ লাগে। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। ওং শান্তি শান্তি শান্তি, হরি জীবনানন্দ, লাবণ্য কিন্তু রুশ সাহিত্য পড়ে, ও ইডেনের ছাত্রী। ওর আইডলকে জানো কি? জানো না? ওর আইডল হচ্ছে রাজিয়া সুলতানা। চুল তার কবেকার, অন্ধকার বিদিশার নিশা, মুখতার সাবস্ত্রীর কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙেছে নাবিক, হারাইছে তার দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। শোনো, তুমি একজন ব্যর্থ মানুষ, তোমাকে সব মানায় না। শোনো লাবণ্য, এই ঢাকা শহরে একবিংশ শতকের এই চতুর্থ দশকে এসে এই ব্যর্থ স্বামীর সূত্রে তোমার নামও বারবার উচ্চারিত হচ্ছে। তাই তোমার জন্য লোকে আমাকে মনে রেখেছে? আচ্ছা, আপনার নাম কি লাবণ্য? না। কি নাম আপনার? অরুণিমা। অরুণিমা সেন? না, অরুণিমা চৌধুরী।
তা কোথায় যাবেন? আমি বরিশাল যাব। ও, কি করেন? আমি বরিশাল বিএম কলেজের বাংলার ছাত্রী। ঢাকায় এসেছিলেন কেন? ঢাকায় এসেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিলের ভর্তির ব্যাপারে। আপনার এমফিলের টপিকসটা কি? আমার এমফিলের টপিকস হলো জীবনানন্দের নাবিক বৃত্তি। জীবনানন্দের নাবিক বৃত্তি? জি। পৃথিবীতে এত বিষয় থাকতে হঠাৎ করে জীবনানন্দের নাবিক বৃত্তি বিষয়টি বেছে নিলেন কেন? সে আপনি বুঝবেন না, আগে ভালো করে জীবনানন্দ পড়ুন, তারপরে বুঝবেন। কিন্তু আমি বুঝতে চাই। আসলে আমরা জীবনানন্দকে কবি হিসেবে জানি, তো আমার কি মনে হয় জানেন, সে আসলে একজন ট্র্যাজিক নাবিক, এবং তার কবিতার মধ্যে কত সমুদ্রের কত জাহাজ তিনি বদল করলেন, কিন্তু কোনো বন্দর ঠিক করতে পারেননি, না জীবনে না প্রেমে। আচ্ছা, আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে পারেন? জীবনানন্দের এই করুণ পরিণতির কারণ কি? বিপন্ন বিস্ময়। আপনি বিপন্ন বিস্ময় বলে একটি অসুখের নাম শুনেছেন? সবচাইতে মজার ব্যাপার কি জানেন, এই বিপন্ন বিস্ময় রোগের আবিষ্কারকও তিনি, আবার শিকারও হন তিনি। লাবণ্য, বলো। জানো, আমি এক বিপন্ন বিস্ময় রোগে আক্রান্ত। এই কথা কিন্তু কাউকে বলো না। মাথায় যে কি সব ঘোরে। আমরা তো গাবতলীতে চলে এসেছি, আপনি নামবেন না? নাকি আপনিও বিপন্ন বিষয় রোগে আক্রান্ত? আলো অন্ধকারে যায়, মাথার ভিতরে স্বপ্ন নয়, কোনো এক বোধ কাজ করে। স্বপ্ন নয়, শান্তি নয়, ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়। আমি তারে পারি না এড়াতে। সে আমার হাত রাখে হাতে, সব কাজ তুচ্ছ হয়, পণ্ড মনে হয়। সব চিন্তা প্রার্থনার সকল সময় শূন্য মনে হয়, শূন্য মনে হয়। সহজ লোকের মতো কে চলিতে পারে, কে থামিতে পারে এই আলোয় আধারে? সহজ লোকের মতো তাদের মতন ভাষা কথা কে বলিতে পারে? আর কোন নিশ্চয়তা কে জানিতে পারে? আর শরীরের স্বাদ কে বুঝিতে চায়? আর প্রাণের আহ্লাদ সকল লোকের মতো কে পাবে? আবার সকল লোকের মতো বীজ বুনে আর স্বাদ কই? ফসলের আকাঙ্ক্ষা থেকে শরীরে মাটির গন্ধ মেখে, শরীরে জলের গন্ধ মেখে, উৎসাহে আলোর দিকে চেয়ে চাষার মতো প্রাণ পেয়ে কে আর রহিবে জেগে পৃথিবীর পরে? স্বপ্ন নয়, শান্তিও নয়, কোনো এক
বোধ কাজ করে মাথার ভেতরে। পথ চলে পারে পাড়া পারে, অপেক্ষা করিতে চাই তারে, মরার খুলির মতো ধরে আছাড় মারিতে চাই। জীবন্ত মাথার মতো ঘোরে, তবু সে মাথার চারিপাশে, তবু সে চোখের চারিপাশে, তবু সে বুকের চারিপাশে। আমি চলি, সাথে সাথে সেও চলে আসে। আমি থামি, সেও থেমে যায়। সকল লোকের মাঝে বসে আমার নিজের মুদ্রা দোষে আমি একা হতেছি আলাদা। আমার চোখেই শুধু ধাঁধা, আমার পথেই শুধু বাধা। জন্মিয়াছে যারা এই পৃথিবীতে সন্তানের মতো হয়ে, সন্তানের জন্ম দিতে দিতে যাহাদের কেটে গেছে অনেক সময়, কিংবা আজ সন্তানের জন্ম দিতে হয় যাহাদের, কিংবা যারা পৃথিবীর বীজ খেতে